সবচেয়ে বড় ধাক্কাটা যেটা খাবে সরকার আমার কাছে মনে হচ্ছে সেটা অর্থ অভাব। আপনি বেতন দিতে পারবেন না, আপনার পুলিশকে বেতন দিতে পারবেন না, আপনার আশেপাশে বডিগার্ডদের বেতন দিতে পারবেন, রাস্তায় আপনি হাঁটবেন কিভাবে, কর্মচারীদের বেতন দিতে পারবেন না। আমি বলতে চাচ্ছি যে এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে বাংলাদেশে, কিন্তু এটার এবং এটা থেকে উদ্ধার করবে এই সময় এরকম কোনো অবস্থা আমি কাউকে দেখছি না। যেটা সমস্যা সবচেয়ে বড় এইসব পরিবেশে যেটা দাঁড়িয়ে যায়, দুর্ভিক্ষ হয়, গৃহযুদ্ধ হয়, এবং সেখানে মানে এই মিলিটেন্সির, বিশেষ করে এই আল কায়দা টাইপের মিলিটেন্সির উদ্ভব হয় খুব দ্রুত গতিতে, এবং এইটাই হলো বড় একটা ক্রাইসিস যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং এটা যদি হয় তাহলে বাংলাদেশ আর গাজার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানে যখন ওই মানে আশেপাশে যারা থ্রেট মনে করবে এইসব কারণে, তারা ওই গাজার মতো অবস্থা আমাদের দাঁড়িয়ে যেতে পারে। হয়তো সামনের দিকে খেয়াল করতে হবে, এবং তারপরে সমস্যার সমাধানে চাপিয়ে দিবে কারা? মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারত যাদেরকে আমরা আমাদের গার্জেন মেনেছি এবং যাদের কথা মতো আমরা যা আচ্ছা তা করছি এতদিন পর্যন্ত, যেমন সার্জিও গোর আসলেন, উনি আমাদের একজন বোঝা যাচ্ছে যে ওনার কথা মতো অনেক কিছু ঘটবে। আবার ওদিকে যেমন চাইনিজ ওনারা তো বলেই ফেললো যে যেহেতু ওনারা বড় ধরনের ইনভেস্টার এই দেশে, ওনারা ইনভেস্ট করবেন না এখন, বুঝা গেল। তো ওই মেসেজটাই এখন ওনারা দিচ্ছেন ওই জন্যই যে দেশ এখন একটা মহা দুর্যোগের মধ্যে আছে এবং সামনে আরো বড় দুর্যোগ অপেক্ষা করছে, যে কোনো প্রক্রিয়া হোক যেভাবেই বলেন না কেন। এবং উনি সেখানে আসবেন এবং আসার পরে একটা বড় ধরনের কি বলবো এটাকে রিপুল হবে, সারা দেশে একটা ঢেউ উঠবে, এটাও আমি জানি। বিএনপি সরকার 18 ফেব্রুয়ারি ওথ নিল, 6 মাস হতে যাচ্ছে। এই পর্যায়ে এসে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বিএনপি কে কত মার্কস দিবেন, অথবা কোথায় কোথায় আপনি অসঙ্গতি দেখছেন? আমার কাছে মনে হচ্ছে বিএনপি কে 5 মার্ক দেওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে আমি দুঃখিত। আমরা খুব আশাবাদী ছিলাম যে এবার বিএনপি আসলে ওই অন্তর্বর্তীকালীন সরকার চেয়ে একটা ভালো কিছু আমরা দেখব, কিন্তু যা দেখছি এখন পর্যন্ত মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের একটা এক্সটেনশন বা একই নীতিধারা, একই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, একই লাইনের দেশ এখনো চলছে, যেটাকে তখনও আমরা খুব বিপজ্জনক মনে করেছিলাম, এখনো বিপজ্জনক মনে করছি। এবং এ পর্যন্ত সবচেয়ে যেটা বড় কথা, যেটা মানুষের সবসময় প্রথম প্রায়োরিটি থাকে, মানে জানমাল ইজ্জতের নিরাপত্তা, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা ছিল এখন ওর থেকে কোন রকম তেমন উন্নতি হচ্ছে না, বরং দিন দিন অনেক ক্ষেত্রেই অবনতি হচ্ছে। বিভিন্ন সংস্থা, টিআইবি কয়েকদিন একটা রিপোর্ট দিল, প্রথম 100 দিনে 600 সামথিং 29 জন বোধ হয় হত্যাকাণ্ড, কতজন, এগুলো সব মানে বিরাট সব নেগেটিভ নিউজ আর কি। এবং বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ, বলৎকারে, মানে মানুষকে বিভিন্ন জায়গায় খুন, যখন একেবারে অরাজকতার একেবারে চরম, এবং কোন রকম কোন নিরাপত্তা কারণে এরকমই একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং সেটা আগের থেকে কোনো অংশেই ভালোর দিকে যাচ্ছে এরকম মনে হয়নি। পরের দিকে যেটা সেকেন্ড মানুষের কনস্ট্যান্ট থাকে সেটা হলো কে পরে বেঁচে থাকার, সেখানেও বিরাট ভাবে একটা ধাক্কা খাচ্ছে মানুষ। জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়ছে, আর চাকরির সুযোগ সুবিধা, ব্যবসায়ের সুযোগ সুবিধা প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব তো কয়েকদিন আগে বললেন যে প্রায় ওনাদের হিসাবে, সরকারি হিসাবে 4 কোটির মতো শিক্ষিত বেকার যুবক এখন আছে। তারপরে মিল ফ্যাক্টরি বন্ধ হওয়ার খবর তো আর এটা দিয়ে শেষ করা যাচ্ছে না, প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন নতুন মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে, নানান ধরনের সমস্যার কারণে, এবং আলটিমেটলি ব্যবসা বাণিজ্য মন্দা হয়েছে। সেটা হলো যে এই গত 10ই আগস্টে একটা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের একটা কমিটি আছে, অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড কি বলে ওটাকে স্যাংশন মনিটরিং। এই স্যাংশন মনিটরিং করার জন্য যে বিভিন্ন জায়গায় যে আল কায়দা বা জঙ্গি সংগঠনদের যে স্যাংশন দেওয়া, তার মনিটরিং করে অ্যানালিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য সিকিউরিটি কাউন্সিলে তারা যে অ্যাডভাইস করে, সেখানে 10ই আগস্টে তারা অ্যাডভাইসের মধ্যে একটা বড় জিনিস উঠে এসছে, সেখানে বাংলাদেশের নাম উঠে এসছে। তারা বাংলাদেশের দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এটা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ওই যেটাকে ইসলামিক স্টেট বা আল কায়দা বলে এদের নেটওয়ার্ক, এবং বাংলাদেশে সুনির্দিষ্টভাবে তারা বলছে যে এটা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা চলছে এবং সেটা চলছে, কাজ এগিয়ে যাচ্ছে, এবং এটাতে তারা উদ্বেগ প্রকাশ করেছে। ফলে সামনের দিকে আমাদের যেটা একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে আমাদের একটা মানে ইমেজ, এটা ব্যাপকভাবে ইমেজ সংকট হয়েছে। যেটা আমি একটু আগে বললাম যে উগান্ডার চেয়েও আমাদের পাসপোর্ট এখন মানুষের মানে বেশি খারাপের দিকে, মানের দিকে খারাপের দিকে গেছে। বিভিন্ন দেশের লোকরা এখন আমাদেরকে দেখলেই মানে একটা আটকে ওঠার মতো অবস্থা, এবং সেই যে একটা ইমেজ সংকট, তাহলে দেশের মানুষ খেতে পারছে না, চলতে পারছে না, মানুষের জীবন মানের কোনো নিরাপত্তা নেই। কাজে এইসবের থেকে পরিত্রাণের কোনো
সম্ভাবনা হঠাৎ করে যে দেখে মনে করলাম না ঠিক আছে এখন আছে 2 মাস পরে ভালো হবে, এরকম কোনো দেখা যাচ্ছে না। আমি একটা জিনিস এখানে বলি, সেটা হলো বাজেটের সময়, বাজেট অ্যানালাইসিস করার সময় একটা জিনিস বলেছিলাম যে আমরা যেহেতু অর্থনৈতিক মন্দা চলছে আমাদের সারা বিশ্বে, এখন অর্থনৈতিক মন্দা, আমাদের দেশে অর্থনৈতিক মন্দা চলছে, সেখানে যে টার্গেটটা হচ্ছে যেভাবে বাজেট করা হয়েছে, সেই বাজেটের যে মানে যেটা আর্নিং দেখানো হয়েছে, আমি বলছি এই আর্নিং তারা করতে পারবে না। 2 লক্ষ প্রায় 29 থেকে 30 হাজার কোটি টাকা মানে যে আর্ন করবে তার চেয়ে পরিচালন ব্যয় যে সরকার চালাতে যে হয় তার চেয়ে কম আর্নিং হবে স্বাভাবিকভাবে, এবং সেটাকে ঋণ করে মোকাবেলা করতে হবে। কাজে সরকার কিন্তু সামনে, কালকে আমাদের এক মন্ত্রী, আমাদের ইকবাল হোসেন টুকু, উনি বলেছেন এক জায়গায়, হয়তো কথায় বলেছেন কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে সামনের দিকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারবো কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে, এবং এটা আমি বাস্তবতাই মনে করছি। আমরা বেতন কিন্তু এখনো ওনারা দিতে পারছেন না, ঋণ দিয়েই দিচ্ছেন, এবং সামনে পুরো বছর ঋণ দিয়েই তাদেরকে চালাতে হবে, এবং এই ঋণের কোনো মানে ঋণ করার কোনো জায়গা নেই। বাংলাদেশের ব্যাংকও এমন কোনো সাফিসিয়েন্ট নেই, বিদেশিরা কেউ ঋণ দিচ্ছে না, কেউ বাজেট সাপোর্ট কিছু করছেন না। সরকারকে বড় আমার প্রশ্ন হচ্ছে যে অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে অর্থনৈতিক যে নেতিবাচক অবস্থা দেশের, সেটি কাটিয়ে উঠতে 2 বছর সময় লাগবে। কেন 2 বছর সময় লাগবে? অথবা এই অবস্থায় দেশে বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, একের পর এক শিল্প কলকারখানা শাটডাউন হচ্ছে, বিদ্যুতের অবস্থা তো আমরা সবাই জানি, সেটির একটি প্রভাব পড়ছে। একসাথে এত কিছু একবারে শাটডাউন হয়ে যাওয়ার কারণ কি, আপনার কি মনে হয়? এবং সরকার থেকে বলা হচ্ছে যে এর পেছনে দায়ী আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের দুর্নীতি, অবাধ লুটপাট, এগুলোকে দায়ী করা হচ্ছে, টাকা পাচার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আওয়ামী লীগ কিছুটা দায়িত্ব বটেই, তবে আওয়ামী লীগ যে ধারায় চলছিল, তারা বিপদগুলো সামনে নিয়ে চলছিল, এবং এটা নিয়ে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর একটা সমাধান করারও চেষ্টা করছিল। যেমন এখন যেটা বিভিন্ন সময় থেকে গেছে আর কি, যেমন উনি যেটা 2 বছর বলছে সেটা কথা বলি, উনি এটা কোনো কারণ দেখাননি, উনি একটা নিজের থেকে মনের ইচ্ছায় বলেছেন যে আগামী 2 বছরে হয়তো হতে পারে, কিন্তু উনি সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেননি যে 2 বছর পরে আমরা ইকোনমিক রিকভারিটা করবো। এখনো আমাদের অবস্থা খুবই খারাপ। আওয়ামী লীগ যেখানে ছেড়ে গেছে তার চেয়ে 2 বছর চলে গেছে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকার একেবারে, যেটা আওয়ামী লীগ যেগুলো খারাপ গুলোকে কাটানোর জন্য যে কতগুলো স্টেপ নিয়েছিল, এগুলোকে ওনারা স্টপ করে দিয়েছেন, এবং ওটার ফলে 2 বছর পিছিয়ে যাওয়াতে এখন এগুলোকে আবার তাল সামলিয়ে ফিরে আসে একেবারে একটা অসম্ভবের মতো অবস্থা। আমি এটা জেনে শুনে বলছি। আমি বলতে চাচ্ছি আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে গ্যাস সংকটের সামনের দিকে কমবে না, আরো বাড়বে। আর ইলেকট্রিসিটির ব্যাপারে করেছিল, সেখানে কিন্তু ওই যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি ওগুলো দিতে আসতো, এবং বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে আনার জন্য ব্যবস্থা করেছিল, ওগুলোর থেকে কিন্তু এখন আমরা যদি করতে পারি তাহলে এগুলো চালু থাকবে, কিন্তু ওটাও এখন কোনো এই 2 বছর কোনো কাজ হয়নি, সবকিছু প্রায় স্ট্যান্ড স্টিল। কাজে এনার্জি ক্রাইসিস ইজ নট গোয়িং টু বি স্টপ ভেরি সুন। আর এনার্জি ছাড়া বাংলাদেশের কোনো কিছু ইনভেস্টমেন্ট হবে না, কোনো অগ্রগতি হবে না। উই আর ইন এ বিগ মেস। আর তারপরে বললাম যে টাকা পয়সা যা আছে এগুলো দিয়ে মানুষের ট্যাক্স দিচ্ছে, এই ট্যাক্সও সামনে মানুষের দিতে পারবে না, যেহেতু কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই। ট্যাক্স দিবে কোথা থেকে মানুষকে জোর করে আর কিছু মানে ব্যবসা বাণিজ্য না থাকলে কোথা থেকে ট্যাক্স দেবে? আপনি এর মধ্যে অর্থনৈতিক পরিস্থিতির কথা তুললেন দেশের, এবং অবশ্যই আইন শৃঙ্খলা জড়িত যে পরিস্থিতি সেটির কথাও তুললেন। আপনি কি মনে করছেন যে মানে যেভাবে আপনি বলছেন তাতে মনে হচ্ছে দেশ একেবারে স্থবিরতার দিকে যাচ্ছে, অথবা স্থবির হয়ে আছে? বিষয়টা কি এরকম? বাংলাদেশ এখন যে পজিশন আছে, আমি উৎকণ্ঠিত। এখন আমি উৎকণ্ঠিত কি অযথা হচ্ছে এরকম মনে করার অনেক কারণ থাকতো, কিন্তু আমি খুবই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আমি এনার্জি সেক্টরে কাজ করেছি, এখানে আমি মন্ত্রী এমপি হওয়ার আগে প্রায় 7-8 বছর আমি স্পেশালি ট্রেন ছিলাম। পরে এখানে এসে আমি বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছি, আমি ইন্টারন্যাশনাল যেমন বিমান পর্যটন মন্ত্রণালয়ে কাজ করছি। আমার কিন্তু ওয়াইড একটা অভিজ্ঞতা আছে। আমি সেজন্য এনার্জি সিকিউরিটি সম্পর্কে আমি ওই 2023-24 সালে আমি ওয়ার্ন করেছিলাম যে এনার্জি সিকিউরিটি, তো সরকার কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছিল। ওটা সাফিসিয়েন্ট হতো কি না হতো সেগুলো সব স্টপ হয়ে গেছে, সেগুলো এখন কিছু নেই। কাজে সামনের দিকে ধপ করে এনার্জি আরো কমে যাবে, এবং বিদ্যুৎ না থাকলে, গ্যাস না থাকলে আপনি পৃথিবীর যেকোনো লোককে আনবেন, এখানে কেউ কিছু করতে পারবে না, এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না। এত কোটি কোটি মানুষ বেকার, এদের কোনো যাওয়ার জায়গা নেই। আল্লাহ হয়তো আমাদের রক্ষা করবে, সবসময় আল্লাহ আমাদের রক্ষা করে। আমার কাছে মনে হচ্ছে অবস্থা খারাপ, এবং সরকার মানে সবচেয়ে বড় ধাক্কাটা যেটা খাবে সরকার আমার কাছে মনে হচ্ছে সেটা অর্থ অভাব।
আপনি বেতন দিতে পারবেন না, আপনার পুলিশকে বেতন দিতে পারবেন না, আপনার আশেপাশে বডিগার্ডদের বেতন দিতে পারবেন, রাস্তায় আপনি হাঁটবেন কিভাবে, কর্মচারীদের বেতন দিতে পারবেন না। আমি বলতে চাচ্ছি যে এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে বাংলাদেশে, কিন্তু এটার এবং এটাকে উদ্ধার করবে এই সময় এরকম কোন অবস্থা আমি কাউকে দেখছি না, যেহেতু বিদেশিরা সবাই এখনো যে ইরান যুদ্ধের কারণে সবাই বিভিন্নভাবে বকডাউন হয়ে গেছে, মানে সবারই ব্যবসা বাণিজ্য কমে গেছে, পয়সা আসে হঠাৎ করে বিরাট ভাবে এখানে বাংলাদেশে ইনভেস্ট করবে বা টাকা দিবে তাদেরকে, যেটা সৌদি আরব দীর্ঘদিন পাকিস্তানকে টাকা দিয়েছে, ক্যাশ টাকা দিয়েছে। তো অনেক সময় চায়না অনেককে দেশকে দেয়, কিন্তু চায়না সবসময় পোটেনশিয়াল না দেখে দেয় না। চায়না এখন আর টাকা বাংলাদেশে দিবে এরকম কোনো কমিটমেন্ট করেনি। যেগুলো জায়গা তারা নিয়েছে এগুলো তারা ডেভেলপমেন্ট করার জন্য যে বিদ্যুৎ এবং গ্যাসের দরকার, এটার ব্যবস্থা না হলে তারা ইনভেস্টমেন্ট করতে আসবেও না। তার কাজে বাংলাদেশে ইনভেস্টমেন্টও আসছে না, টাকাও আসছে না। বিদ্যুৎ সেক্টর, গ্যাস সেক্টর এগুলো অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব খারাপ পরিস্থিতি, এবং বাংলাদেশের সরকারের অর্থের অভাব অত্যন্ত প্রকট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং তার মধ্যে আবার এই যে যেটা সমস্যা সবচেয়ে বড় এইসব পরিবেশে যেটা দাঁড়িয়ে যায়, দুর্ভিক্ষ হয়, গৃহযুদ্ধ হয়, এবং সেখানে মানে এই মিলিটেন্সির, বিশেষ করে এই আল কায়দা টাইপের মিলিটেন্সির উদ্ভব হয় খুব দ্রুত গতিতে, এবং এইটাই হলো বড় একটা ক্রাইসিস যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং এটা যদি হয় তাহলে বাংলাদেশ আর গাজার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানে যখন ওই মানে আশেপাশে যারা থ্রেট মনে করবে এইসব কারণে, তারা ওই গাজার মতো অবস্থা আমাদের দাঁড়িয়ে যেতে পারে। আমি এটা অনেক আগের থেকে বলেছি এবং বলে আসছি এখনো, যে আমি হয়তো বেশি দুশ্চিন্তা করছি, কিন্তু আমার দুশ্চিন্তা করার কতগুলো গ্রাউন্ড আছে, সেই জন্য বলছি। গাজাতে তো আর গৃহযুদ্ধ নয়, গাজাতে তো অন্য একটি পরাশক্তি বা অন্য একটি শক্তির আক্রমণ, আগ্রাসন। কিন্তু আপনি কেন বাংলাদেশকে গাজার মতো পরিস্থিতির দিকে মনে করছেন? এই জন্য বলছি যে গৃহযুদ্ধের কারণে নয়, ওখানে মিলিটেন্সি ডেভেলপ করে। যখন মানুষের অভাব অভিযোগ বেশি হয় প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রিতে, যেটা ভারতের জন্য একটা বড় সমস্যা, অনেকে ভারত সম্পর্কে অনেক ধারণাটা ক্লিয়ার নেই। ওদের সমস্যাটা কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তাদের কোনো বড় জিনিস নয়। ভারত একটা বিশাল কান্ট্রি, বড় সাইজে, বড় রিসোর্সে অনেক বড়, রিসোর্স মানে খালি মিনারেল রিসোর্স না, হিউম্যান রিসোর্স, সব ধরনের রিসোর্স ওদের কাছে। থার্ড হলো ওরা মিলিটারি পাওয়ার, বিরাট দেশ। কিন্তু ওদের জন্য বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশন, ওদের বিরাট 4000 কত কিলোমিটার ওদের বাউন্ডারি, কমন বাউন্ডারি, এবং এখানে অনেক সেন্সিটিভ এলাকা আছে ওদের। এবং এখানে যদি মানুষ যদি গরিব থাকে, গরিব মানুষের মধ্যে মুসলিম হয়, তাহলে এখানে একটা মিলিটেন্সি টেন্ডেন্সি দেখা যায়, যেটা আল কায়দা এখন দেখা যাচ্ছে।